কিন্তু হঠাৎ আমার ঠোঁটের উপর কিস করতেই আমি লাফিয়ে উঠলাম, কিন্তু সামনে কাউকে দেখতে পেলাম না। কি ব্যাপার? তাহলে এতক্ষণ এখানে কে ছিল? নাকি স্বপ্ন দেখছিলাম? ধুর, কিছুই বুঝতে পারছি না। নাকি সকাল সকাল আমার মাথায় খারাপ হয়ে গেছে। ঠোঁটে হাত দিয়ে দেখি হাতে লিপস্টিক লাগানো, তার মানে এখানে সত্যি সত্যি কেউ এসেছে। আয়নার সামনে গিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে নিলাম। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আম্মু, মিতু, ঈশা, ফারজানা সবাই একসাথে নাস্তা করছে। কি ব্যাপার? আজকে দেখি সবাই একসাথে নাস্তা করছে, তার মানে আমার রুমে কেউ গিয়েছিল। জিজ্ঞেস করব নাকি করব না? আম্মু বলল, দাঁড়িয়ে আসত কেন, বস এখানে। আমি বললাম হুম। আম্মুর কথা মতো বসলাম। মিতু দেখি মুচকি মুচকি হাসছে। আমি বললাম, আম্মু আমার রুমে কি কেউ গিয়েছিল? আম্মু বলল, হুম, মিতু গিয়েছিল। আমি বললাম, কি? আম্মু বলল, এত অবাক হওয়ার কি আছে? আমি মিতুর উপর বড় বড় চোখে তাকাতেই মিতু নিচে তাকিয়ে নাস্তা করতে লাগলো। ঈশা বলল, ভাইয়া আমার মনে হয় আজকে তোর দিনটা অনেক ভালো যাবে। আমি বললাম, আমার দিন এমনিও ভালো যাবে, সেটা তোর বলতে হবে না। কোনো মতে নাস্তা করে রুমে গেলাম। মিতুর সাহস দিনে দিনে বাড়ছে। ওকে কিছু একটা বলতে হবে। কি বা বলবো? ওর তো সামনে পরীক্ষা, পরে দেখা যাবে উল্টাপাল্টা কাজ করে বসে আছে। কি করা যায়, কি করা যায়? ধুর, কিছুই তো মাথায় ঢুকছে না। এখন থেকে আমাকে মিতুর সামনে কম যেতে হবে। রেডি হয়ে মাকে বলে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে ম্যামের বলা জায়গায় যেতে লাগলাম। হঠাৎ দেখি পকেটে থাকা ফোনটা বাজতেছে। দেখি ফাহিম কল করেছে। আমি বললাম, কি রে ফাহিম, কেমন আছোত? ফাহিম বলল, ভালো আর থাকি কই, শুনলাম তুই নাকি নতুন চাকরি পেয়েছিস, তোর কপাল তো খুলে গেছে রে বন্ধু। আমি বললাম, চিন্তা করিস না, তোর জন্য আমি চাকরির ব্যবস্থা করব। ফাহিম বলল, তাহলে তো খুব ভালো হয় বন্ধু। আমি বললাম, মাসের টাকা দিয়েছে? ফাহিম বলল, আজকে দিবে, আর তোর টাকাগুলো আমি নিয়ে নিবনি, পরে তোর বিকাশ নম্বরে ছেড়ে দিব। আমি বললাম, আচ্ছা, তোর টাকাগুলো রেখে দিস। ফাহিম বলল, এখন তুই কই যাস? আমি বললাম, ট্রেনিং এ। ফাহিম বলল, আচ্ছা যা, এই বলে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর আমি সেই জায়গায় চলে আসলাম। রিক্সাওয়ালার ভাড়া দিয়ে হেঁটে একটু সামনে গেলাম। দেখি 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি যেতেই বলল, আপনি কি রনি? আমি বললাম, হুম। বলতেই তারা একটা রুমে নিয়ে গেল। এখানে তেমন কেউ নেই আমাদের ছাড়া। আমাকে কিভাবে কি করতে হবে, বিপদে পড়লে কিভাবে বাঁচতে হবে, আর কিভাবে গোপন খবর রাখতে হবে, একে একে সব শিখাতে লাগলো। কখন যে রাত 1টা বেজে গেল বলতে পারি না। তারা আমাকে সবকিছু শিখিয়ে বিদায় নিয়ে চলে গেল। এখন শুধু আমি একা দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এত রাতে তো মনে হয় একটা গাড়িও পাবো না। কি করা যায়? ধুর, সাথেও তো কেউ নেই। হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা কল। এত রাতে আবার কে ফোন করেছে? ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? মারিয়া বলল, এই তুই কোনো কথা বলবি না, তোর জন্য ম্যাম এখনো আমাকে ছুটি দেয় নাই। আমি বললাম, আরে মারিয়া যে। আমি আবার কি করেছি গো, মিস মারিয়া? মারিয়া বলল, তোর জন্য ম্যাম আমাকে এখনো বাড়িতে যেতে দেয় নাই, বলেছে তোর ট্রেনিং কখন শেষ হবে এর খেয়াল রাখতে। আমি বললাম, ভালো করেছে, এখন আমাকে এখান থেকে নিয়ে যা, একটাও গাড়ি নেই এখানে। মারিয়া বলল, আমি পারবো না, তুই এখন একা একা বাড়িতে যা। আমি বললাম, তুই যে এইগুলা কথা বলতেছিস সবগুলা আমার ফোনে কিন্তু রেকর্ড হইতেছে, ম্যামকে যখন শোনাবো তখন মজা বুঝতে পারবি। মারিয়া বলল, তোর কাছে মাফ চাই, আমি ড্রাইভার পাঠাইতেছি। আমি বললাম, আচ্ছা তুই এখন চলে যা বাড়িতে, এমনি অনেক রাত হয়ে গেছে, আর আমি যে তুই তুকারি করছি তুই মাইন্ড করলি না তো? মারিয়া বলল, আরে না, আচ্ছা তুই গাড়ি আসলে চলে যাস। আমি বললাম, হুম, আমার জন্য তোর চিন্তা করতে হবে না। মারিয়া বলল, কে বলেছে তোর জন্য আমি চিন্তা করি? খেয়ে দিয়ে তো আমার কোনো কাজ নেই, ম্যাম বলেছে দেখে শুধু। আমি বললাম, হুম, বুঝেছি তো, তুমি মাইনকার চিপাই পরে সব করছো। মারিয়া বলল, তোর সাথে আমি আর কথা বলতে পারবো না, এত রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমাতে হবে, আগে বাসায় যাই। আমি বললাম, হুম যা, এই বলে ফোনটা রেখে দিলাম। একটু পর মারিয়ার কথা মতো একটা মাইক্রো এসে গেল। আমি মাইক্রোতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলতেই কিছুক্ষণের ভিতরে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসায় গিয়ে অনেকগুলো কলিং বেল বাজালাম, কিন্তু আম্মুর এখনো কোনো খবর নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি করব এখন? তাহলে কি আমাকে বাইরেই ঘুমাতে হবে? এত রাতে কেউ কি আর সজাগ থাকে? আবার হেঁটে হেঁটে নিচতলায় গেলাম। আঙ্কেলের বাসায় 2টা কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমি বললাম, সরি আন্টি, আসলে ডিস্টার্ব করতে চাই নাই আপনাদের, বাসার সবাই ঘুমিয়ে গেছে, কেউ আর দরজা খুলছে না, তাই এখানে আসলাম। আন্টি বলল, হুম, বুঝতে পারছি, আসো আমার সাথে। এই বলে আন্টি আমাকে একটা রুমে নিয়ে গেল। আন্টি বলল, এখানে শুয়ে পড়ো, শুধু এই রুমটাই খালি আছে। আমি বললাম, ধন্যবাদ আন্টি, এতেই হবে। আন্টি বলল, খাওয়া দাওয়া করেছো? আমি মনে মনে বললাম, এখন যদি বলি খাই নাই তাহলে আন্টি না খাইয়ে ছাড়বে না, তাই বললাম, হুম আন্টি, খেয়েছি। আন্টি বলল, তাহলে শুয়ে পড়ো।
আন্টি চলে যাওয়ার পর বিছানাটা হালকা একটু গুছিয়ে শুয়ে পড়লাম। চোখের পাতাগুলো খুব ভারী হয়ে গেছে। রুমের দরজা লাগাইছি নাকি লাগাই নাই তাও বলতে পারি না। সকালে যখন ঘুম ভাঙবে তখন বুকটা কেমন জানি ভারী লাগছে। চোখ মেলে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। আমি বললাম, এই মেয়ে, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবতেছো কিছু বলছি না দেখে মাথায় উঠে পড়বা? কথাটা একটু জোরেই বললাম। মিতু একটু ভয় পেয়ে বলল, না মানে স্যার, আসলে হয়েছে কি? আমি বললাম, কি হয়েছে? সেই দিন ঠোঁটে কিস করলা, আজকে আবার জড়িয়ে ধরলা, এগুলা দিয়ে কি বুঝাতে চাও? হঠাৎ কোথায় থেকে আন্টি এসে বলল, কি হয়েছে রনি? এত চেঁচামেচির আওয়াজ শোনা যায় কেন? মিতু বলল, আসলে আম্মু, আমি স্যারকে ঘুম থেকে ডাক দিতেই স্যার বিছানা থেকে পড়ে গেছে। এই বলে হাসতে লাগলো। এখন মনটা চায় কি করতাম বলেন? আন্টি বলল, ওহ এই ব্যাপার। রনি বাবা, কিছু মনে করিও না। এই তুই এখন এখান থেকে যা বলছি, শুধু দুষ্টামি আর দুষ্টামি। আমি বললাম, আন্টি আমি যাই, আম্মু মনে হয় চিন্তা করছে। আন্টি বললেন, নাস্তা করে যাও বাবা। আমি বললাম, না আন্টি, আরেকদিন। এই বলে আমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু বলল, কিরে রনি, তুই কালকে সারা রাত কোথায় ছিলি বাবা? আমি বললাম, কোথায় ছিলাম বলতেছো? রাতে যে এত কলিং বেল বাজালাম তাও দরজা খুললা না, তাই মিতুদের বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। আম্মু বলল, আসলে বাবা, তোর জন্য অপেক্ষা করতে করতে পরে গিয়ে ঘুমিয়ে গেছি, তাই কিছু বলতে পারি না। আমি বললাম, রান্না করছো? রাতে কিছু খাই নাই, খুব খিদে পেয়েছে। আম্মু বলল, আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, হুম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলেছে। আমি টেবিলে বসতেই ঈশাও আসলো। আমি বললাম, কি খবর ঈশা? ঈশা বলল, কয়টার খবর বলবো ভাইয়া? আমি বললাম, এই মায়ের খাবি কিন্তু। ঈশা বলল, তোর সাহস আছে আমাকে মারার? আমি বললাম, সকাল সকাল তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। ঈশা বলল, আমারও বুঝি ইচ্ছে আছে তোর সাথে মারামারি করার। আমি বললাম, বোন চুপ কর, তুই আর কোনো কথা বলিস না। নাস্তা শেষ করে রুমে গেলাম। আমি বললাম, ঈশা, এই ঈশা। ঈশা আমার রুমে এসে বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, মিতুর ব্যবহার আমার কাছে ভালো লাগছে না বোন, তুই একটু বুঝিয়ে বলিস তো। ঈশা না জানার ভান করে বলল, কেন ভাইয়া, মিতু তোর সাথে কি করেছে? এই রে, এখন কি বলবো? শোন, কি করেছে তোর জানতে হবে না, তুই শুধু বলবি ভাইয়া এসব একদম পছন্দ করে না। ঈশা বলল, কি পছন্দ করে না বলবি তো? আমি বললাম, আমার মাথাটা ঘুরছে বোন, তুই এখন যা এখান থেকে, এত টেনশন আর ভালো লাগে না। ঈশা বলল, ভাইয়া আমি তোর মাথা টিপে দেই? আমি বললাম, হুম দে। সকাল সকাল মারিয়া তাড়াতাড়ি রেডি হয়ে তিশাদের বাসায় চলে গেল। গিয়ে দেখে কম্পিউটারের সামনে বসে কি যেন দেখছে তিশা। তিশা বলল, তুমি তাহলে আসছো? মারিয়া বলল, জি ম্যাম। তিশা বলল, রনির কি খবর? মারিয়া বলল, ম্যাম রাতে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন কি বলবো ম্যাম, আজ থেকে কাজে লেগে পড়তে। তিশা কাজ রেখে মারিয়ার দিকে তাকিয়ে বলে, সাধারণ একটা ছেলেকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না, আগে একটু বাজিয়ে দেখতে হবে, ও কি কাজ করার জন্য পারফেক্ট। মারিয়া বলল, কি করতে হবে তাহলে ম্যাম? তিশা বলল, আমাদের লোক দিয়ে ওকে কিডন্যাপ করাও। মারিয়া বলল, কিন্তু কেন ম্যাম? তিশা বলল, যা বলেছি তাই করো, আর ও তো তোমাকে চিনে তাই না? মারিয়া বলল, হুম ম্যাম। তিশা বলল, তাহলে তুমি ওর সামনে যাবা না, আমাদের লোক দিয়ে সবকিছু করাইবা। মারিয়া বলল, কিভাবে কি করব বললে ভালো হবে ম্যাম। তিশা বলল, ওকে কিডন্যাপ করে বলবা তুই তিশার জন্য কাজ করিস, এরপর আমার সম্পর্কে সবকিছু জানতে চাইবা, দেখবা বলে নাকি। আর যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে কিছু না বলবে মারতে মারতে অজ্ঞান করে ফেলবা, জ্ঞান ফিরেও যদি আমার সম্পর্কে কিছু না বলে আবার মারতে শুরু করবা। আর এই বিষয়টা যেন রনি জানতে না পারে, বলবা এসব বিপক্ষের শত্রুরা করেছে, আর শেষে ওকে হসপিটালে ভর্তি করে দিবা। মারিয়া বলল, এমন করা কি ঠিক হবে ম্যাম? কালকেই মাত্র ও ট্রেনিং শেষ করে আসছে। তিশা বলল, আমি যা বলেছি তাই করো, এত কথা বলো কেন? মারিয়া বলল, জি ম্যাম, হয়ে যাবে। ঈশা আমার মাথা টিপে দিচ্ছে। আমি বললাম, ঈশা? ঈশা বলল, হুম ভাইয়া বল। আমি বললাম, তোর এখন একটা ফোন দরকার, কিন্তু দেখ আমি কিনে দিতে পারছি না, আমার কাছে এই মাসে এত টাকা নাই, কিন্তু সামনে মাসে প্রথমেই বেতন পেয়ে সবার আগে তোকে একটা ফোন কিনে দিব। ঈশা বলল, আরে ভাইয়া লাগবে না। আমি বললাম, আমি বুঝি রে বোন, তোর কি লাগবে আর লাগবে না। ঈশা বলল, ভাইয়া তোর ফোনটা বাজতেছে। আমি বললাম, দে তো দেখি কে ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই মারিয়া বলল, কি খবর রনি? আমি বললাম, ধুর বেডি, তুই কল দিতে আর সময় পেলি না, আরামের ঘুম হারাম করে দিলি। মারিয়া বলল, ইস নবাবের বাচ্চা রে, আমি তো সেই সকালে ডিউটি করতে চলে আসছি, তোর এখনো খবর নাই। আমি বললাম, আমার চাকরি আর তোর চাকরি আলাদা। মারিয়া বলল, কয়েকদিন কর বুঝতে পারবি উনি কি জিনিস, টাকা কিন্তু এমনি এমনি দিবে না। আমি বললাম, কার কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। মারিয়া বলল, তাই বলে একজন মন্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিবি নাকি? আমি বললাম, আরে আমি কি আর সেটা বলছি। মারিয়া বলল, তোর কথাবার্তা তো এগুলোতেই ইঙ্গিত করছে। আমি বললাম, আমার মনে হয় কি জানিস, তুই ম্যামের চাকরি করতে করতে পাগল হয়ে গেছ। মারিয়া বলল, মাত্র তো আমাকে পাগল বললি, তুই কয়েকদিন কর, পরে তুইও পাগল হয়ে যাবি।
আমি বললাম আচ্ছা মারিয়া, তোরে একটা কথা বলবো। মারিয়া বলল হুম বল, কি বলবি? আমি বললাম আমরা তো একসাথেই কাজ করি। মারিয়া বলল করি না, করব আজকে থেকে। আমি বললাম সে যাই হোক, একই তো কথা। মারিয়া বলল এত না পেঁচিয়ে কি বলবি বল। আমি বললাম আজকে থেকে দুইজন বন্ধু হয়ে যাই, কি বলিস? মারিয়া বলল হুম হওয়া যায়, কিন্তু তোর মুখের ভাষা একটু ঠিক করিস। আমি বললাম আমার মুখের ভাষা খারাপ নাকি? আর আপনি খুব সাধু মানুষ তাই না? মারিয়া বলল ভাই এমনি অনেক কথা বলে ফেলেছি, এখন শুন যেটার জন্য তোকে ফোন দেওয়া। আমি বললাম হুম বল। মারিয়া বলল 10টার দিকে ম্যামের বাড়িতে আসবি। আমি বললাম হুম ঠিক আছে, তুই এখন কি করস? মারিয়া বলল এই তো ম্যামের পেছনে দৌড়াদৌড়ি করি। আমি বললাম ভালো, করতে থাক। মারিয়া বলল আচ্ছা আমি ফোন রাখি। আমি বললাম আরে যা সাতচন্নি। মারিয়া বলল তোকে দেখে নিব। আমি বললাম আরে যা যা, আমিও দেখতে চাই। মারিয়া বলল ধুর, এ বলে ফোন রেখে দিল। ঈশা বলল ভাইয়া এই মেয়ে কে? আমি বললাম কাউকে বলবি না, সাবধান। ঈশা বলল আরে ভাইয়া বলবো না, তুই বল। আমি বললাম এই মেয়েটা হলো ওই দিন মিতুদের স্কুলে যে মন্ত্রী এসেছিল না, ওনার সেক্রেটারি। ঈশা বলল কি বললি ভাইয়া? আমি বললাম এত অবাক হয়ে লাভ নেই, আমিও ওই মন্ত্রীর আন্ডারেই কাজ করব আজকে থেকে। ঈশা বলল আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। আমি বললাম সব উপরওয়ালার ইচ্ছে। ঈশা বলল কিভাবে কি হলো ভাইয়া? হঠাৎ করে মিতু এসে বলল কি করিস ঈশা? আমি মনে মনে বললাম এই যে দেখো এসে গেছে। ঈশা বলল কিছু করি না, শুধু ভাইয়ার মাথা টিপে দিতেছি। মিতু বলল তুই নিচে যা, আমি স্যারের মাথা টিপে দিতেছি। আমি বললাম এই মিতু তোমার স্কুল নেই? মিতু বলল আছে তো স্যার, তবে আজকে যাব না। আমি বললাম আর কয়েক মাস পর যে তোমাদের পরীক্ষা, তার কোনো চিন্তা আছে? মিতু বলল স্যার পড়ি তো, আর আজকে এমনিই ভালো লাগছে না, এজন্য স্কুলে যাব না। আমি বললাম তাহলে বাসায় গিয়ে পড়ো, যাও। মিতু বলল স্যার একটা কথা বলতে এসেছি। আমি বললাম হুম বলো, কি বলবা? মিতু বলল ঈশা তুই একটু বাহিরে যাবি। আমি বুঝে গেছি মিতু কি বলবে। আমি বললাম কারো বাহিরে যাওয়া লাগবে না। মিতু তোমাকে আমি একটা কথা বলি শুনো। ঈশা আমাকে ইশারা করে বলে মিতু তুই একটু দাঁড়া, আমি ভাইয়ার সাথে কথা বলি। মিলি আমাকে শোয়া থেকে তুলে অন্য সাইডে নিয়ে গিয়ে বলে ভাইয়া দেখ মিতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর কিছু হয়ে যাক তা আমি চাই না, আর ও তোরে পাওয়ার জন্য এগুলো করছে। আমি বললাম পাওয়ার জন্য মানে? ঈশা বলল আরে ও তোকে ভালোবাসে অনেক আগে থেকেই। আমি বললাম ওহ তার মানে তুইও ওর সাথে জড়িত আছিস? ঈশা বলল আরে না ভাইয়া, আমি ওকে না করেছি, তারপরও বলে ও তোকে ভালোবাসে। আমি বললাম দাঁড়া, আজকে ওর ভালোবাসা বের করব। ইচি একটা মেয়ে কি সব বলে। ঈশা বলল ভাইয়া দেখ 3 মাস পর মিতুর পরীক্ষা, আর এখন যদি তাকে কিছু বলিস তাহলে দেখা যাবে উল্টাপাল্টা কিছু করে বসবে, তাই এখন কিছু বলবি না, আর আমি যদি পারি বুঝাবো নে। আমি বললাম কেন যে এই বাসায় আসতে গেলাম রে বোন। মিতু বলল এই ঈশা হয়েছে তোদের কথা? ঈশা বলল এখন চল দেখি কি বলে। আমি বললাম বোন এখন কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দিব, এসব প্যারা আর ভালো লাগে না। ঈশা বলল আমার লক্ষ্মী ভাই চল, আমি আছি না? আমি বললাম হুম আছো তো, আমাকে মারার প্ল্যান করো সবাই মিলে। ঈশা আমার কথায় হেসে ফেলল। ঈশা আর কিছুই বলল না। মিতু বলল স্যার আপনার চোখটা একটু বন্ধ করেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ঈশা আমাকে ইশারা করে বলল করে নে, আমি আছি কিছুই করবে না। আমিও ঈশার কথা মতো চোখটা বন্ধ করতে একটু পর আন্দাজ করতে পারলাম আমার হাতে মিতু কি জানি পরিয়ে দিল। চোখ খুলে দেখি এটা একটা ঘড়ি, তবে খুব সুন্দর সেটা। মিতু বলল স্যার পছন্দ হয়েছে? আমি বললাম এসবের কি দরকার ছিল। মিতু বলল আমার বরের হাতটা খালি খালি লাগে তাই দিলাম। আমি বললাম তোমার বরের হাত মানে কি সব বলছো? ঈশা বলল আরে ভাইয়া বর মানে বড়াই করে তোর হাতে মিতু ঘড়ি দিয়েছে, মিতু জানে তুই এই ঘড়ি খুলবি না, এটাকে বলে বড়াই। আমি বললাম কিন্তু আমি তো শুনলাম বর বলছে। মিতু বলল স্যার আপনি শুনেন একটু বেশি। আমি বললাম হয়তো। ধুর তোরা দুইজন আমাকে পাগল বানিয়ে ফেলবি, বুঝেছি আমাকে এখান থেকে যেতে হবে। মিতু বলল স্যার একটা কথা বলার ছিল। আমি বললাম আবার কি বলতে চাও? মিতু বলল বিকালে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? আমি বললাম যদি সময় পাই তাহলে সবাইকে নিয়ে যাব। মিতু বলল স্যার সবাই না তো, আমি আর আপনি শুধু। আমি বললাম এই মেয়ে দেখো এভাবে কথা বলছি দেখে মাথায় উঠে নাচবা না একদম। কি মনে করেছো কিছু বলি না দেখে যা ইচ্ছে তাই করবা? সাবধানে থাকবা। এই ঈশা আমি আসি রে, আমাকে এখন যেতে হবে। মিতু বলল ঈশা চল তোর রুমে। ঈশা বলল হুম চল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। ঈশা বলল এই তুই কিন্তু ভাইয়ার সাথে আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছিস। মিতু বলল আমি তো তোর ভাইকে ভালোবাসি, জাস্ট এইটা বুঝাতে চাইলাম, কিন্তু তোর ভাই মোটেও বুঝে না। ঈশা বলল তাই বলে তুই সামনাসামনি এসব কথা বলবি? মিতু বলল তুই ঠিকই বুঝলি, তোর ভাই কেন বুঝে না বল? ঈশা বলল ভাইয়ার মাথা এমনিতেই খারাপ, আজকে তোকে যে কিছু বলে নাই এটা তোর ভাগ্য মনে কর। মিতু বলল কেন আজকে তোর ভাইয়ের কি জন্য মাথা খারাপ? ঈশা বলল যা আবার ভাইয়ার কাছে, মাথায় 2টা বাড়ি দিবেনি। মিতু বলল তোর ভাইয়া কেন বুঝে না বল, আমি ওকে কত ভালোবাসি। ঈশা বলল এই এই কি করছিস, কান্দিস কেন? মিতু বলল আর কিভাবে বুঝাবো বল, আমি তো অনেক ভালোবেসে ফেলেছি ওকে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ঈশা বলল কান্দিস না, আমি আছি তো।
তুই আগে পরীক্ষা ভালো করে দে, পরে আমি এই বিষয়ে দেখব। মিতু বলল, সত্যি বলছিস তো? ঈশা বলল, আমি তাহলে কি তোর সাথে মিথ্যা বলি? ঈশা মিতুর চোখের পানি মুছে দেয়। মিতু বলল, সত্যি তুই খুব ভালো রে। ঈশা বলল, আচ্ছা এখন স্কুলে যা রেডি হয়ে। মিতু বলল, কিন্তু ভালো লাগছে না তো। ঈশা বলল, তুই যদি A+ আনতে পারিস পরীক্ষায় তাহলে ভাইয়া কিন্তু তোরে বিয়ে করতে না করবে না। মিতু বলল, আমি অবশ্যই A+ নিয়ে আসবো, তুই দেখিস। ঈশা বলল, এজন্যই বলছি গিয়ে ভালো করে পড়। মিতু বলল, পড়বো। আমি রেডি হয়ে রুম থেকে বাহিরে হলাম। আম্মু বলল, বাবা আজকে থেকে কি জয়েন করবি? আমি বললাম, আম্মু, দোয়া করিও আমার জন্য। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, দেখে শুনে যাস বাবা। আমি বললাম, আচ্ছা তাহলে যাই আম্মু। বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা তো পাচ্ছি না। আজকে 9টার দিকে যাইতেছি, প্রথম দিন তো, তাই একটু আগে যাওয়া উচিত। 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা আসার খবর নাই এখনো। হঠাৎ আমাদের বাসা থেকে নিচে 2টা মেয়ে নেমে এলো, তবে এখানে একজন বোরকা পরে এলো। বোরকা পরা মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে বললাম, ক্রাশ খাওয়া যাবে না, আমার কিন্তু ক্রাশ অলরেডি একজন আছে। বোরকাওয়ালির সাথে মেয়েটার উপর নজর পড়তেই, আরে এটা তো দেখি ফারজানা। আর বোরকাওয়ালি তাহলে মিতু? ধুর, আজকাল কি এমন ডিজাইন বোরকা বের হলো, বোরকা পরলে কাউকেই চিনা যায় না। ফারজানা বলল, ভাইয়া আজকে তো তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। মনে মনে বললাম, আসলে মন্ত্রীর সাথে কাজ করব বলে কথা, তাই একটু না সাজলে হয় নাকি। আমি বললাম, ধন্যবাদ ফারজানা। মিতু বলল, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, তোমাকেও ধন্যবাদ। তো স্কুলে যাবা না বলছিলে আজকে? ফারজানা বলল, স্যার, একবার বলে যাবে না আর একবার বলে যাবে। আমি বললাম, এই তো রিক্সা এসে গেছে, তোমরা 2 বোন চলে যাও, আমি আরেকটা দেখে উঠবো। মিতু বলল, না স্যার, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনি আগে যান, আমরা পরে আসছি, আমাদের স্কুল আরো অনেক পরে। আমি বললাম, আজকে আমার একটু বেশি দরকার, যাই তাহলে, তোমরা একটা রিক্সা দেখে চলে আসো। এই বলে রিক্সায় উঠে গেলাম। ওরা 2 বোন দাঁড়িয়ে আছে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো, কি করব, আমারও বেশি দরকার। আমি বললাম, মামা শর্টকাট কোনো রাস্তা আছে? এই ঠিকানায় যাব, দেরি হলে হবে না। রিক্সাওয়ালা বলল, মামা আছে, আপনি বসে থাকেন, আমি নিতেছি। আমি বললাম, একটু তাড়াতাড়ি করবেন। রিক্সায় আমি বসে বসে চিন্তা করছি মিতুর বিষয়টা। হঠাৎ কোথায় থেকে একটা মাইক্রো এসে রিক্সার সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু এই গলির ভেতরে মাইক্রো এলো কি করে? একটা রিক্সাও চলতে অসুবিধা হয়, আর এখানে মাইক্রো? রিক্সাওয়ালা বলল, এই মামা, মাইক্রোটা একটু পেছনে অন্য গলি দিয়ে বের করলে খুব ভালো হয়। কিন্তু মাইক্রো থেকে 4 জন লোক বের হলো। এদের দেখে অনেক শক্তিশালী মনে হলো, সবাই বডি বিল্ডার, কিন্তু একজনের হাতে একটা রাইফেল আছে। তারা আমাদের রিক্সার সামনে এসে আমার দিকে একজন রাইফেল তাক করে ধরলো। আমি বললাম, কি করেছি আমি ভাই? আমার দিকে রাইফেল কেন তাক করেছেন? আমাকে মারবেন না প্লিজ। ওরা বলল, না মরতে চাইলে আমাদের সাথে মাইক্রোতে ওঠ। আমি ভয় পেয়ে বললাম, কোথায় নিয়ে যাবেন আমাকে ভাই? ওরা বলল, ওই তোকে উঠতে বলেছি, ওঠ, কোনো কথা বলবি না। আমি বললাম, ভাই আমার আজকে অফিসে প্রথম জয়েন, না গেলে চাকরিটা হারাতে হবে, ছেড়ে দেন না ভাই। ওরা আরো রেগে বলল, আর যদি একটা কথা বলিস তাহলে সত্যি সত্যি গুলি করে দিব। আমি ভয়ে ভয়ে রিক্সা থেকে নামতেই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে চলে গেল। ওদের সাথে মাইক্রোতে উঠলাম। ওরা যে মাইক্রো কোন দিকে নিতে লাগলো আমি দেখতে পারলাম না। 2 জন আমার 2 সাইডে বসে আছে, তাকাতেও ভয় হচ্ছে, আমার খুবই ভয় হচ্ছে। আমি মারা গেলে আমার মা আর বোনকে কে দেখে রাখবে? প্রায় অনেকক্ষণ বসে থাকার পর ওরা আমাকে গাড়ি থেকে নামালো। মাইক্রো থেকে নেমেই দেখি শুধু এখানে একটাই বাড়ি, আশেপাশে আর কিছুই নেই। ছোট ছোট বাগান আছে কয়েকটা। আমাকে ধরে ভেতরে নিয়ে গেল, একটা কাঠের চেয়ারে আমাকে বেঁধে ফেললো। আমি বললাম, ভাই আমাকে এভাবে বাঁধছেন কেন? ওরা বলল, চুপ কর, কোনো কথা বলবি না। আমি বললাম, আমার অপরাধটা কোথায় একটু বলবেন? কোনো কথা বলল না ওরা। একজনের হাতে ওই পুলিশরা যে লাঠি ব্যবহার করে ওইটা নিয়ে আসছে, আরেকজনের হাতে লোহার একটা রড আছে, আর একজন খালি হাতে, আর চতুর্থ জনের কাছে রাইফেল। এগুলো দেখে আমি খুব ভয় খেয়ে গেলাম, আমার কলিজাটা শুধু কাঁপছে। ওরা বলল, কি ভয় হচ্ছে এগুলো দেখে? আমি কান্না করে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি কি করেছি? ওরা বলল, ছেড়ে দিব তো ঠিকই, তবে আমার কথার সঠিক উত্তর দিতে হবে। ওরা একজন আরেকজনকে বলল, তাহলে তো ওকে মারা যাবে না, কি বলিস? ও যেহেতু সব বলতে রাজি আছে। যার হাতে লাঠি ছিল তিনি লাঠিটা মালিশ করতে করতে বলল, সেদিন দেখলাম তুই মন্ত্রীর বাড়িতে গেলি, কি কারণে গিয়েছিলি? আমি বললাম, আমার একটা চাকরির দরকার ছিল, এজন্য গিয়েছিলাম। ওদের কাছে মিথ্যা বললাম, ওরা হয়তো তিশা ম্যামের শত্রু। এই কথাটা বলতেই লাঠিটা দিয়ে আমার পিঠে একটা বাড়ি দিল। আমি ওমা বলে একটা চিৎকার দিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বললাম, আমি তো সত্যি কথা বলছি, তাহলে আমাকে মারলেন কেন? ওদের একজন বলল, তুই যে মিথ্যা কথা বললি সেটা আমরা খুব ভালো করেই জানি। আমি বললাম, আমাকে মেরে বলতেছেন আমি মিথ্যা কথা বলতেছি? ওদের মাঝে যার হাতে লোহার রড ছিল ও বলল, এইটা কি চিনিস? আমি বললাম, লোহার রড, কেন আবার আমাকে মারবেন? লোকটা বলল, এইটা দিয়ে এখন তোকে মারবো যদি তুই সত্য কথা না বলিস।
আমি বললাম আমি তো সব সত্যি বলি, আপনারা বলেন মিথ্যা কথা বলছি। ওদের একজন বলল, এখন বল তুই মন্ত্রীর জন্য কি কাজ করিস? সেদিন দেখলাম তোকে একটা জায়গায় গিয়েছিলি, ওইটা তো মন্ত্রীর জায়গা। আমি বললাম ঘুরতে গিয়েছিলাম। আর ভাই কি মন্ত্রী মন্ত্রী বলছেন? আমি তাকে তো এখনো সামনে থেকে দেখিই নাই। সেদিন ওনার বাসার সামনে ঠিকই গিয়েছিলাম, কিন্তু ওনার সাথে দেখা করতে পারি নাই। আর আমি মন্ত্রীর জন্য কাজ করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। আসলে তিশা ম্যাম বলেছিল যাই হয়ে যাক না কেন, তুমি এই কথা কখনোই বলবা না যে তুমি আমার জন্য কাজ করো। ওরা সবাই আমাকে ঘিরে ধরে। তোরে খুব ভালো মনে করেছিলাম, ভেবেছিলাম তোরে মারবো না, কিন্তু তুই লাঠির যোগ্য। এই বলে লাঠি আর রড দিয়ে মারতে লাগলো। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম, আমাকে মারবেন না প্লিজ, আমি সত্যি কথাই বলছি। কিন্তু তারা আমার কোনো কথা শুনে নাই। কখন যে অজ্ঞান হয়ে গেছি বলতেই পারি না। একটু পর চোখে মুখে পানি অনুভব করলাম। চোখ মেলে দেখি ওরা আবার আমাকে পানি দিয়ে হুঁশ ফিরালো। আমার জ্ঞান ফিরেছে দেখে ওরা বলল, শেষবারের মতো বলছি সত্যি কথা বল, না হলে এই গুলি দিয়ে জীবন শেষ করে দিব। আমি বললাম মার আমাকে, মেরে ফেল। আর কি বললি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ আমি মিথ্যা কথাই বলছি। কি করবি তোরা? একবার যদি আমি এখান থেকে বের হয়ে যেতে পারি মনে রাখিস, তোদের কাউকে আমি ছাড়বো না। ওরা বলল একে তো মিথ্যা কথা বলছিস, আবার আমাদের সাথে রাগ দেখাস। এই বলে আবারও আমাকে মারতে লাগলো। তিশা আর মারিয়া বসে বসে সব শুনছে। মারিয়া বলল প্লিজ ম্যাম, এইবার বলেন ওকে ছেড়ে দিতে, ওর খুবই কষ্ট হচ্ছে। দেখলেনি তো ও আপনার সম্পর্কে কিছুই বলবে না। তিশা বলল তোমাকে কথা বলতে বলেছি, চুপ থাকো তুমি। রনি কি তোমার ফোন নাম্বার জানে? মারিয়া বলল হুম ম্যাম। তিশা বলল মোবাইলটা বন্ধ করে দাও। মারিয়া বলল কিন্তু কেন ম্যাম? তিশা বলল এত কথা বলতে বলেছি, যা করতে বলেছি তাই করো। মারিয়া মনে মনে বলল আপনার মনে একটুও দয়া নাই। মনের ইচ্ছা মতো মানুষকে চাকরি দিবেন, আর মনের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে মেরে পরীক্ষা করবেন। ম্যাম ওকে তো হাসপাতালে নেওয়া লাগবে। তিশা বলল না, তার আর কোনো দরকার নেই, ও নিজেই যেতে পারবে। মারিয়া বলল কিন্তু ম্যাম এত মাইর খাওয়ার পরও। তিশা বলল ওর ভিতরে এখন একটা আত্মশক্তি তৈরি হবে। এইদিকে আমাকে মারতে মারতে তারা হাঁপিয়ে গেছে। আমার শরীর দিয়ে এখন প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তবে এটা দেখে ওদের একটুও দয়া হলো না। ওরা চেয়ার থেকে আমার বাঁধন খুলে দিয়ে বলল আমরা চলে যাচ্ছি, তুই এখানে মর। আমি বললাম যদি বেঁচে থাকি তাহলে তোদেরকে কুত্তার মতো মারবো, এই কথাটা মনে রাখিস। একটাকেও আমি ছাড়বো না। মুখ দিয়ে আমার কথা বের হচ্ছে না, তাও রাগে দুঃখে কথাটা বললাম। ওদের একজন বলল দেখ দেখ, শালার তেজ এখনো কমে নাই, আরো কয়েকটা দিমু নাকি? অপরজন বলল না থাক, লাগবে না, চল এখন সবাই। দেখতে দেখতে ওরা চলে গেল। আমি চেয়ার থেকে নিচে নামতে চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরের একটুও শক্তি নাই, যার কারণে মাটিতে পড়ে গেলাম। আস্তে আস্তে হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। হায় রে, ফোনটাও রক্ত লেগে একাকার হয়ে গেছে। হালকা করে ফোনের উপরটা মুছলাম। ডায়ালে মারিয়ার নাম্বারটা দেখা যায়, তাই মারিয়ার নম্বরে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। বিপদে পড়লে কাউকেই পাওয়া যায় না। এইদিকে আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না, খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি আজ এখানেই মারা যাব। তাই তাড়াতাড়ি মৃতদের নম্বরে কল দিলাম। কল দিতেই কে জানি রিসিভ করলো। আমি শুধু এতটুকুই বললাম আমাকে বাঁচাও প্লিজ, আমার খুবই কষ্ট হচ্ছে। আপনি আমার মুখ থেকে এই কথাটা বের হয়ে গেল। মিতু বলল স্যার আপনার কি হয়েছে? মিতু আর ফারজানা স্কুলের জন্য বের হয়েছিল ঠিকই, কিন্তু মিতু স্কুলে যায় নাই। আমি বললাম আমার কথা বলার মতো কোনো শক্তি নেই, খুব কষ্ট হচ্ছে আমার মিতু। আমার সামনে একটা বোর্ডে ঠিকানা দেখা যায়, তাই মিতুকে বললাম মোহনগঞ্জ মাঘান মানসরি বাগান বাড়িতে আমি পড়ে আছি, পারলে আমাকে বাঁচাও, আমি মনে হয় আজকে মারা যাব। মিতু কান্না করে বলল স্যার আপনার কিচ্ছু হবে না, আমরা আসছি। আমি যে মুখ দিয়ে কথা বলবো এরও শক্তি পাচ্ছি না। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মিতু দৌড়ে তার বাবার কাছে গেল। কান্না করার কারণে কিছুই বলতে পারছে না মিতু। আঙ্কেল বলল কি হয়েছে রে মা তোর, তুই এভাবে কান্না করছিস কেন? মিতু কান্না করতে করতে আঙ্কেলকে বলল বাবা ওরা নাকি রনিকে মেরে বাগান বাড়িতে ফেলে রেখেছে, স্যার আমাকে কল করেছিল, উনি নাকি আর বাঁচবে না। আঙ্কেল বলল তাহলে দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি গাড়ি বের কর, দেখি কি হয়েছে। মিতু বলল বাবা তুমি নিচে যাও, আমি আসছি। এই বলে মিতু উপরে চলে যায় আমাদের রুমে। কলিং বেল বাজতেই ঈশা এসে দরজা খুলে দেয়। ঈশা বলল কিরে মিতু, এইভাবে কান্না করছিস কেন? মিতু বলল কথা বলার মতো সময় নাই, তাড়াতাড়ি আমার সাথে চল। এই বলে ঈশার হাত ধরে নিচে নিয়ে যায়। মিতুর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি মিতু ঈশাকে নিয়ে গাড়িতে ওঠে, আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। ঈশা বলল কি হয়েছে মিতু? মিতু বলল তোর ভাইকে কারা জানি মারছে। ঈশা বলল কি বলিস এসব? মিতু বলল আমাকে স্যার কিছুক্ষণ আগে কল দিয়ে সাহায্য চাইছে। ঈশা বলল কি বলিস, আমার ভাইকে আবার কে মারবে? আমার ভাইয়ের তো কোনো শত্রু নাই। আঙ্কেল বলল মারার জন্য কোনো শত্রুর দরকার হয় না, ইচ্ছে হলে তারা এমনিই মারতে পারে, এই শহরটাই এমন। ঈশা কান্না করে বলল তাই বলে আমার ভাইকে? দেখতে দেখতে তারা আমার দেখানো ঠিকানায় চলে আসে, কিন্তু দেখে এখানে শুধু ছোট ছোট বাগান।